এখানে স্বতঃসিদ্ধ কোনো বিষয় নেই, আসলে হচ্ছে আস্থার অভাব। জনাব সোহরাব হাসান, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলো, তারপরও যদি এই অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে আইনি দুর্বলতায় পড়ে, তাহলে আসলে জনরায়ের প্রতিফলন পুরোপুরি ঘটবে কি? সরকারি দলের পক্ষ থেকে বিশেষ করে গণভোট সম্পর্কে, গণভোট অধ্যাদেশ সম্পর্কে যেটা বলা হয়েছে যে এই অধ্যাদেশটি জারি করা হয়েছিল একটি গণভোট অনুষ্ঠানের জন্য। সেই গণভোটটি হয়ে গেছে। এখন ভবিষ্যতে আবার গণভোট হবে, এটাকে সামনে রেখে গণভোট অধ্যাদেশ চালু রাখা বা এটাকে অনুমোদন করার প্রয়োজন নেই। কারণ ভবিষ্যতে যদি আমরা সংবিধানে অন্য কোনো, এটা একটা অস্বাভাবিক অবস্থায় হয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু সংসদে কোনো আইন পাশ হলে এবং সেটা যদি বড় ধরনের পরিবর্তনের বিষয় থাকে আইনগত বা কাঠামোগত, সেটা গণভোটে হয়। বিএনপির প্রথম দিকে কিন্তু অবস্থান ছিল যে গণভোটটা পরে হবে, কারণ আমরা সংসদ নির্বাচনের পর আইনগুলো অথবা এই যে অধ্যাদেশগুলো আইনে পরিণত হলো বা হলো না, এটা নিয়ে গণভোট। সুতরাং গণভোট অধ্যাদেশ বাতিল করাটা খুবই নয়, সেটির সমস্যা তৈরি হবে না। সমস্যা হচ্ছে যে গণভোট যে ভিত্তিটা ছিল সাংবিধানিক আদেশ, সেটা নিয়ে বিতর্ক। এটি সংবিধান সম্মত না সংবিধান পরিপন্থী, এবং যে কারণে বিএনপির সংসদ সদস্যরা দুটি শপথ নেননি। একটি শপথ নিয়েছে সংসদ সদস্য হিসেবে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, এবং তারা বলতে চেয়েছেন এর কোনো অস্তিত্ব নেই। বিরোধী দল শপথ নিয়েছেন এবং তারা সেটার উপর জোর দিয়েছেন, কিন্তু প্রথম দিকে এটি পরিষদের সদস্য হিসেবে বা পরিষদ হিসেবে কার্যকর করার ব্যাপারে খুবই তারা জোরালো বক্তব্য রেখেছেন। কিন্তু এখন মনে হচ্ছে তারা প্রতিদিন এই যে সরকার কোন অধ্যাদেশ বাতিল করলো, কোন অধ্যাদেশ রাখলো, কোনটা স্থগিত করলো, এসব নিয়েই এক ধরনের বিরোধী দল ব্যস্ত আছে। সুতরাং সংবিধান সংস্কার পরিষদের ওই জায়গায় আর নেই, এটা ধরেই নিয়েছে যে এটি আর হবে না। কিন্তু এই যে আমরা দেখলাম যে 13টি অধ্যাদেশ কার্যকারিতা হারালো, এর দায় আসলে কার উপর বর্তায়? না, দায়ের ব্যাপার না, আসলে আমরা গন্তব্যে পৌঁছতে চাই না। গন্তব্য ঠিক কিনা, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, সেটার পথ ভিন্ন হতে পারে। মানে কেউ হয়তো ট্রেনে যাওয়ার চিন্তা করছে, কেউ হয়তো বাসে যাওয়ার চিন্তা করছে। কোনটি সুবিধাজনক হবে, কোনটি জনদুর্ভোগ কমাবে, কোনটি ঝুঁকি কম হবে, এটি নিয়ে তর্ক বিতর্ক আলোচনা হতে পারে। আর গণতান্ত্রিক ব্যবস্থায় বা এখানে স্বতঃসিদ্ধ কোনো বিষয় নেই যে এটি করলেই হবে। তাহলে তো 72 সংবিধানই সব গণতন্ত্র নিশ্চিত করত। পৃথিবীর কোনো সংবিধানে গণতন্ত্র করবে না এরকম কথা লেখা নেই। ফ্যাসিবাদের কথা লেখা নেই। সামরিক অভ্যুত্থানের কথাও সামরিক অভ্যুত্থানের কথা লেখা নেই, গণ অভ্যুত্থানের কথা নেই। সুতরাং এগুলো যখন হয়, এটা তো অস্বাভাবিক অবস্থা। অস্বাভাবিক তখন বুঝতে হবে যে স্বাভাবিক নিয়মে যে রাষ্ট্র যেভাবে পরিচালিত হওয়ার কথা সেভাবে হয়নি, যেটি আমরা আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচনের কথা দেখলাম। এখন এখানে সমস্যাটি হয়েছে এই যে 1 মাসের বাধ্যবাধকতা। এক্ষেত্রে ভিন্ন অন্য কোনো বিকল্প করা যেত কিনা সংবিধান বিশেষজ্ঞ বা আইন বিশেষজ্ঞরা বলতে পারবেন। কারণ সাধারণত দুই সংসদ অধিবেশনের মাঝে 60 দিন বা 90 দিন সময় থাকে। এর মধ্যে বড় জোর 1টা 2টা 3টি অধ্যাদেশ হতে পারে খুব জরুরি হলে, বা 5টি হলো। এখন এখানে এই 1 মাসের মধ্যে আপনাকে 133টি অধ্যাদেশ অনুমোদন করা বা অধ্যাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়েছে, নিষ্পত্তি করতে হয়েছে। এটি একটা অসম্ভব ব্যাপার যে আমরা যদি প্রতিটি অধ্যাদেশ আলোচনা সমালোচনা চুলছেড়া বিশ্লেষণ করে এটা করতে যাই, এটা অসম্ভব না, অন্তত 1 মাসে সম্ভব না, যেটা আমরা দেখলাম। কারণ অনেক বিরোধী দলের অনেক সদস্য নীতিগতভাবে এর বিরোধিতা না করেও কিছু পয়েন্ট অফ অর্ডার তুলে ধরেছেন, কিছু তাদের জানার বোঝার সমস্যার টেকনিক্যাল কারিগরি সমস্যার কথা বলেছেন। যেমন বিরোধী দলীয় নেতা বললেন যে বিলটি পাস হতে যাচ্ছে, সেটা তিনি 3-4 মিনিট আগে পেয়েছেন, ভালো করে দেখারই সুযোগ পাননি। গণবিরোধী বিল পাশের অভিযোগে কিন্তু বিরোধী দল ওয়াকআউট করেছে। আচ্ছা, প্রথমত হচ্ছে এটা হওয়ার কথা না। ওয়াকআউট সংসদে ওয়াকআউট গণতান্ত্রিক ব্যবস্থায় এটি রীতিসিদ্ধ। ওয়াকআউট করতেই পারে, প্রতিবাদে।
এই আইনটিকে তারা জনবান্ধব মনে করেন না, রাষ্ট্রের জন্য কল্যাণকর মনে করেন না, তারা ওয়াকআউট কিন্তু করবেন। এবার অধ্যাদেশ নিয়ে এত বিতর্ক কেন উঠছে? এটা কি আসলে এটি প্রমাণ করে যে আমাদের আইন প্রণয়ন প্রক্রিয়া এখনো বড় ধরনের সমন্বয়হীনতা রয়েছে? সমন্বয়হীনতার চেয়ে বড় হচ্ছে, কারণ এটা কিন্তু অনেক এখানে আমরা জানি না যে বিশেষ কমিটির মাধ্যমে কিন্তু এই অধ্যাদেশগুলো এসেছে, এবং বিশেষ কমিটিতে এক ধরনের সমঝোতা হয়েছে বলে সরকারি দল দাবি করছে। বিরোধী দল বলছে যে না, সমঝোতা যা হয়েছে তার বাইরেও কিছু করা হয়েছে, মানে সমঝোতা মানা হয়নি। এখন এটি ওই কমিটিতে কি হয়েছে আমরা জানি না। আসলে হচ্ছে আস্থার অভাব, পারস্পরিক যে আস্থা থাকা দরকার, একসঙ্গে এই আইনগুলো বোঝাপড়ার ক্ষেত্রে, আইনগুলো পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে, সেটার অভাব আছে। আর যেহেতু বিরোধী দল একটা ভয় আছে যে আমরা যা কিছুই বলি, যত ন্যায্য কথা বলি, সরকারি দলের যেহেতু 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা এটি পাশ করবে তাদের মতো করে। আবার সরকারি দলের আমাদের অতীত অভিজ্ঞতা হলো যে সরকারি দল সবসময় বিরোধী দলকে সন্দেহ করে যে আমরা ভালো আইন করলেও বিরোধী দল এটা সমর্থন করবে না, তারা মনে করবে যে এটি গণবিরোধী দাবি করবে বা সরকার সুবিধা পাবে, সরকারকে কোনোভাবে সুবিধা দেয়া যাবে না। তবে একটা আইনে, একটা অধ্যাদেশের ব্যাপারে তো ঐকমত্য হলো মোটামুটি, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। অন্তর্বর্তী সরকারের বিশেষ অবস্থায় এটি নিষিদ্ধ করা হয়েছিল, রাজপথে আন্দোলন হয়েছিল, আলটিমেটাম দেওয়া হয়েছিল। বিএনপি প্রকাশ্যে তখন এটার পক্ষে বলেনি, কিন্তু অপ্রকাশ্যে তাদেরও সমর্থন আছে বলে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা বলেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে তখন কিন্তু আওয়ামী লীগ, বিএনপির নেতারা, মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা বলেছেন যে আমরা আইন করে কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না, জনগণ নিষিদ্ধ করবে। আর একটি হতে পারে আদালতের মাধ্যমে। এখানে আদালতের কথা আছে, কিন্তু আদালত ধরুন আগামী 5 বছর লাগলো এই আদালতের নিষ্পত্তি হতে, 5 বছর কি এর কার্যক্রম নিষিদ্ধ থাকবে? আমার মনে হচ্ছে যে সেটি গণতান্ত্রিক হবে না। দ্বিতীয় হচ্ছে যে আমরা বিএনপি বা যে কোনো, আওয়ামী লীগ এক ধরনের বিএনপিকে কার্যক্রম আইনগতভাবে না করলেও দমন পীড়ন, জেল জুলুম, মামলা দিয়ে আওয়ামী লীগকে এক ধরনের ঘরবন্দি করেছে। এখন বিএনপি যদি আইন দিয়ে আবার আওয়ামী লীগকে ঘরবন্দি করে, আর একটি রাজনৈতিক দলটি সজীব আছে কিন্তু তার কার্যক্রম নিষিদ্ধ, এটি কিরকম? রাজনৈতিক দলের কাজেই তো সভা সমাবেশ করা, জনমত তৈরি করা, জনমত গঠন করা, মানে এটাও কিন্তু এক ধরনের ধোঁয়াশা।